শুভেচ্ছা, স্বাগত মাছরাঙা দেশের সংবাদে। আমার সবার সঙ্গে আছি আমি সুমাইয়া সাজ্জাদ। অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে উত্তরবঙ্গের সংবাদ পদ্মার তীরে। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। দিনাজপুরের বিরামপুরে নির্ধারিত দামে সার পাচ্ছেন না কৃষক। সিন্ডিকেটের মাধ্যমে বস্তা প্রতি 500 টাকা পর্যন্ত বাড়তি নেওয়ার অভিযোগ। দীর্ঘ চিকিৎসায় স্বাভাবিক জীবনে ফিরতে পারছেন না মানসিক হাসপাতালের অনেক রোগী। সুস্থ হয়ে বাড়ি ফিরে ফের অসুস্থ হচ্ছেন ক্ষোভ স্বজনদের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই উত্তরবঙ্গের সংবাদ পদ্মার তীরে। দিনাজপুরের বিরামপুরের সরকার নির্ধারিত দামে সার পাচ্ছেন না কৃষকরা। তবে অতিরিক্ত দাম দিলেই ঠিকই মিলছে চাহিদা মতো সার। সিন্ডিকেটের মাধ্যমে ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করে বস্তা প্রতি সারের দাম 300 থেকে 500 টাকা বাড়িয়ে নিচ্ছে। অভিযোগ কৃষকদের। হিলি রিপোর্টার হালিমান রাজির পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশের শস্য ভাণ্ডার দিনাজপুর। বছরে ধান উৎপাদন হয় প্রায় 15 লাখ মেট্রিক টন। এর মধ্যে শুধু বিরামপুর উপজেলাতেই উৎপাদন হয় প্রায় 2 লাখ মেট্রিক টন। অথচ সেখানে সরকার নির্ধারিত দামে সার পাচ্ছেন না কৃষকরা। 50 কেজির প্রতি বস্তা ফসফেট বা টিএসপি সারের নির্ধারিত দাম 1350 টাকা, আর পটাশ 1000 টাকা। কিন্তু এ দামে সার পাচ্ছেন না কৃষকরা। ফসফেট বা টিএসপি কিনতে গুনতে হচ্ছে 1800 থেকে 2100 টাকা, আর পটাশ 1300 টাকা। উৎপাদন খরচ বাড়ায় দুশ্চিন্তায় চাষিরা। বাজারে সার কম দামে পাচ্ছি না পাওয়াতে আপনার মনে করেন যে ওই ফসফেট কিনতে হচ্ছে 1300 টাকার ফসফেট 2100 টাকা কিনতে হচ্ছে। ফসফেট পাওয়া যাচ্ছে না, দাম বেশি হলে পাওয়া যাচ্ছে, কম হলে নেই। আর কোনো কথা সাউন্ড চলবে না, আপনারা চলে যান। কৃষকরা বলছেন সরকার নির্ধারিত দামের কথা বললেই সার সংকটের অজুহাত দেন ডিলাররা। কিন্তু বাড়তি টাকা দিলেই মিলছে চাহিদা মতো সার। অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে বাড়াচ্ছে সারের দাম, অভিযোগ কৃষকদের। এখন যত দোকান আছে আমাদের দেশে সবাই ওই একই দাম চায়, তাহলে কি করবো? কাকে বলবো যে দোষ কার? যারা ডিলার তারা নিচ্ছে 1950 টাকা, তাহলে খুচরা যারা রিটেলার আছে তারা নিয়ে আছে কয় টাকা বিক্রি করবে? হয়তো বা 2050। এক বস্তা ফসফেট আপনার ড্যাবের দাম আপনার 1050 টাকা, তারা নিচ্ছে হলো 1550 টাকা। এদিকে বাড়তি দাম নেয়ার অভিযোগ অস্বীকার করেছেন ডিলাররা। অনেক কৃষক আছে বাকি নেই, ওই জন্য এখানে আর এদিকে আসে না, ওখান থেকেই নেয়। আরো বেশি মানে লাভটা বেশি করে নেয়, এই জন্য একটু রেটটা কৃষকের বেশি করে দেয় ওখানে। কিন্তু আমাদের এই পয়েন্ট থেকে সরকারি রেটে বিক্রি। ডিলার অথবা ব্যবসায়ী কেউ নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, বলছে স্থানীয় কৃষি বিভাগ। যদি কোনো কৃষক আমার কাছে অভিযোগ করে যে ডিলার বেশি দাম চাচ্ছে, সেখান থেকে দাঁড়িয়ে এসে আমাকে ফোন দিবে। আমরা কোনো ডিলারের বিরুদ্ধে অভিযোগ করলে সঙ্গে সঙ্গে আমরা তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করব। সার সিন্ডিকেটকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে নির্ধারিত দামে সার বিক্রির ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই প্রত্যাশা কৃষকদের। মাছরাঙা নিউজ ডেস্ক। দীর্ঘদিন চিকিৎসার পরও স্বাভাবিক জীবনে ফিরতে পারছেন না দেশের একমাত্র বিশেষায়িত মনোরোগ চিকিৎসা কেন্দ্র পাবনা মানসিক হাসপাতালের অনেক রোগী। চিকিৎসকদের মতে শুধু চিকিৎসাই নয়, পারিবারিক ও সামাজিক মূল্যবোধের পরিবর্তন, কর্মসংস্থান এবং পুনর্বাসন ছাড়া এ সংকটের সমাধান সম্ভব নয়। প্রতিনিধি শহীদুল ইসলামকে সাথে নিয়ে উৎপল মির্জার রিপোর্ট। চার দেওয়ালের মধ্যে আবদ্ধ এসব মানুষের জীবন অনেকটাই ছন্দহীন। নানা মানবিক সংকটে শুধু নিজেকেই নয়, হারিয়ে ফেলেছেন পরিবার আর সমাজের একান্ত আপনজনদের। আর তাই তো অনেকের কণ্ঠেই সঙ্গীতের মূর্ছনায় ভেসে আসে অপার্থিব জগতের কাব্যকথা। যখন আমার হবে মরণ, ভাসবে আমার শাপলার নয়ন। আবাসিক রোগীদের মধ্যেও অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফেরার পর আবারও মানসিক ভারসাম্য হারিয়ে ফিরে আসে হাসপাতালে। আমি এখানে এসেও অনেকবার অনেকজনের পায়ে ধরে হাতে ধরে ফোন দিছি আমার ফ্যামিলির কাছে। অনেকজন রিকোয়েস্ট রাখে, অনেকজন রিকোয়েস্ট রাখে না, তারা রাখে ফোন দেয়, আমার পুরো চেনেই না। বোন মারা গেছে, আমি দেখতে পারি নাই। এ
এটি পাবনা মানসিক হাসপাতালের আউটডোর। চিকিৎসকের অপেক্ষায় থাকা এসব রোগীদের অনেকেই পুরাতন, যারা সুস্থ হয়ে বাড়ি ফেরার পর আবারও মানসিক রোগে আক্রান্ত হয়েছেন। এমনও রোগী আছেন যারা 5 থেকে 40 বছর ধরে বয়ে বেড়াচ্ছেন মানসিক রোগ। আমার মেয়েটা 15 বছর ধরে এই অসুস্থ, ওষুধ খাওয়াই কোনো ভালো হয় না, আসি এই যে কোনো পরিবর্তনই নাই। 5 বছর ধরে আমার মা এই হাসপাতালে থাকে। মনে করেন যে এখানে ওষুধ খেলে চিকিৎসার দিন থাকলে ভালো থাকে, এখান থেকে বাড়ি নিয়ে গেলে আবার যাত হয়। দেশ বিদেশ থেকে এই জায়গায় আসা কত কষ্ট, কত মিন্নাত, কিন্তু এটা কি আজীবনের মতো একবার ওষুধ খাইলে কি আজীবন ভালো হয়ে যায়? এরকম কোন চিকিৎসা নাই বাংলাদেশে। চিকিৎসক ও মানসিক হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, হাসপাতালে ভর্তি 430 জন রোগীর মধ্যে 84 জনই পুরাতন, যাদের মধ্যে 61 জন চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ার পর আবারও মানসিক ভারসাম্য হারিয়ে ভর্তি হয়েছেন হাসপাতালে। 23 জন রোগীর কোনো স্বজনের হদিস পাওয়া যাচ্ছে না, যাদের একজন অবস্থান করছেন প্রায় 30 বছর ধরে। এজন্য নানা সামাজিক ও পারিবারিক প্রতিকূলতা, অনাদর, অবহেলা, কর্মসংস্থান এবং পুনর্বাসন সংকটকেই দায়ী করছেন চিকিৎসকরা। সোশ্যাল ইনভলভমেন্ট তাদের লাগবে, সামাজিক, পারিবারিক, রিলিজিয়াস, ধর্মীয়, সাংস্কৃতিক এই পরিমণ্ডলেও তাদের পার্টিসিপেশন আছে। এবং দেখা যাচ্ছে যে তারা মনে করছে অসুস্থ, তারা কাজ করছে না, কিন্তু এই অসুস্থতাকে বলা হচ্ছে একটু সুস্থ হলে রিহ্যাবিলিটেশনটা কিন্তু রোগ ভালো করার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করতে পারে। সম্ভাব্য পরিকল্পনা বা ডিপিপি সেটা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এটা হয়তো আশা করি অচিরেই সেটা অর্থনৈতিক কাউন্সিলে অনুমোদনের জন্য দেওয়া হবে। তো সেই প্রকল্পের আওতায় হাসপাতালে শয্যা সংখ্যা বাড়বে, লোকবল বাড়বে, মানসিক রোগের আরও উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে এবং এই হাসপাতালকে আন্তর্জাতিক মান সম্পন্ন করার চেষ্টা করা হবে। হাসপাতালে রয়েছে নানা প্রতিকূলতা, রোগীদের নেই কোনো চিত্ত বিনোদন, প্রায় 65 বছরের পুরাতন এ জীর্ণ অবকাঠামোতে সুযোগ নেই আধুনিক চিকিৎসারও। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা। পাবনায় পালিত হলো দেশ বরেণ্য শিল্পপতি ও স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরীর বাবা ডক্টর ইয়াকুব হোসেন চৌধুরীর 50তম মৃত্যুবার্ষিকী। সকালে আতাইকুলার পারিবারিক কবরস্থানে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন স্বজনরা। পরে ব্যাপটিস্ট চার্চে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও বিশেষ প্রার্থনা। এ সময় ছিলেন চার্চের ফাদার রুবেন সলিল বিশ্বাস, বাংলাদেশ ব্যাপটিস্ট চার্চের জেনারেল সেক্রেটারি লিওর পিস সরকার, হোস্টেল কমিটির চেয়ারম্যান স্যামুয়েল আশিস বিশ্বাস সহ পরিবারের সদস্যরা। ডক্টর ইয়াকুব হোসেন চৌধুরী 1932 সালে চাকরির সূত্রে আতাইকুলা মিশন হাসপাতালে যোগ দেন এবং সেখানেই স্থায়ীভাবে বসবাস করেন। উন্নয়ন ও সমাজ সেবায় তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন। 1901 সালের 20 ফেব্রুয়ারি গোপালগঞ্জের আরুয়াকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। 1975 সালের 19 আগস্ট আতাইকুলায় তার জীবনবাসন হয়। পাবনার সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে গণমিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপির নেতাকর্মীরা। দুপুরে সুজানগর উপজেলার পুরাদাহ বাজার থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে এক সমাবেশে স্থানীয় বিএনপি নেতারা তাকে দলের পরীক্ষিত ত্যাগী নেতা দাবি করে তার বহিষ্কারাদেশ প্রত্যাহারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দৃষ্টি আকর্ষণ করেন। গত 9 জুলাই বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে সংঘর্ষের ঘটনায় তাকে বহিষ্কার করা হয়। শুল্ক নিয়ে জটিলতা কেটে যাওয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দরে 7 দিন ধরে আটকে থাকা আমদানিকৃত চাল খালাস কার্যক্রম শুরু হয়েছে। চাল আমদানি শুল্ক 63.5% থেকে কমিয়ে মাত্র 2% নির্ধারণ করে করা হলে চাল খালাস শুরু করে আমদানিকারকরা। দুপুর থেকে C&F এজেন্টরা প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করলে কাস্টমস কর্তৃপক্ষ আমদানিকৃত চাল পরীক্ষণ শুল্কায়ন করে ছাড় দেওয়া শুরু করেন। প্রায় 4 মাস বন্ধের পর আমদানি অনুমতি দেওয়ায় গত মঙ্গলবার থেকে বন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়। তবে শুল্ক জটিলতার কারণে বন্দরে 88টি ট্রাকে 3859 টন চাল আটকা ছিল।
দেশের বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থল বন্দর দিয়ে আরও ১৭৪০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার ও রবিবার সোনা মসজিদ স্থল বন্দর দিয়ে ভারত থেকে আরও ৮৭৯ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়। আমদানির খবরে দাম কমতে শুরু করেছে দেশি পেঁয়াজের। এদিকে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে পেঁয়াজ আমদানি নীতি পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। আগের মতো উন্মুক্তভাবে আইপি দেওয়া হলে আমদানিকারকরা সুবিধা পাবেন, সময় ও খরচ সাশ্রয় হবে এবং বাজারে সরবরাহ স্বাভাবিক থাকবে বলে মনে করেন ব্যবসায়ীরা। আগামীকাল গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুর এলাকায় নির্মিত তিস্তা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে। সেতুটি উদ্বোধন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। জেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, উদ্বোধনের দিন থেকেই সেতুটি যানবাহন ও সাধারণ মানুষের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। প্রায় ১,৪৯০ মিটার দীর্ঘ ও ৯.৬ মিটার প্রস্থের সেতুটির নির্মাণে ব্যয় হয়েছে ৯২৫ কোটি টাকা। সেতুটি চালু হলে ঢাকা থেকে কুড়িগ্রামের দূরত্ব মাত্র ১৩৫ কিলোমিটার কমে আসবে এবং সময় সাশ্রয় হবে ৩ থেকে ৩.৫ ঘন্টা। মেহেরপুর সীমান্ত দিয়ে নারী ও শিশু সহ ৩৯ জনকে ফেরত পাঠিয়েছে বিএসএফ। দুপুর ২টার দিকে গাংনী উপজেলার কাজীপুর সীমান্তের ১৪৭ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়। এরা সবাই বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা। বিভিন্ন সময়ে তারা অবৈধভাবে ভারতে পাড়ি দিয়েছিল। সেখানে থাকা অবস্থায় ভারতীয় পুলিশ তাদের আটক করে জেল হাজতে পাঠায়। কারাভোগ শেষে তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। সিলেটের গোয়াইনঘাটের অন্যতম পর্যটন স্পট জাফলং থেকে পাথর লুটের ঘটনায় অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে খনি ও খনিজ সম্পদ আইনে মামলা হয়েছে। গতরাতে গোয়াইনঘাট থানায় মামলাটি করেন গোয়াইনঘাট ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল মোনায়েম। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার মোহাম্মদ তোফায়েল আহমেদ জানান, লুটপাটের ঘটনায় মামলা হয়েছে। অপরাধীদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। জাফলংয়ের পরিবেশ সংকটাপন্ন এলাকা থেকে পাথর লুট হওয়ার পর উপজেলা প্রশাসন গত মঙ্গলবার থেকে লুট হওয়া পাথর প্রতিস্থাপনের কাজ করছে। সবশেষ কোম্পানিগঞ্জের উৎমাছড়া আদর্শ গ্রাম থেকে ২ লাখ ঘনফুট পাথর জব্দ করেছে বিজিবি। এর আগে গেল ১৫ই আগস্ট কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জ পাথর কোয়ারি থেকে পাথর লুটের ঘটনায় খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আনোয়ারুল করিম অজ্ঞাতনামা ১ থেকে ১,৫০০ জনকে আসামি করে মামলা করেন। চট্টগ্রামের পুরাতন রেল স্টেশনের সামনে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান ও সৌন্দর্য বর্ধন কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। দুপুরে রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করে ফুল গাছ ও ফুলের টব স্থাপন সহ সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধন করেন মেয়র। এ সময় তিনি বলেন, চট্টগ্রাম হবে গ্রিন ও ক্লিন সিটি। তারই অংশ হিসেবে ফুটপাত দখলমুক্ত রাখতে সৌন্দর্য বর্ধন করা হচ্ছে। এর ফলে নগরীতে ব্যস্ত সড়কে যানজট ও পথচারীদের দুর্ভোগ কমে আসবে। মেয়র এ সময় স্টেশনের সামনে ফলের দোকানে গিয়ে তাদের সড়ককে দখল না করতে ও ফুটপাতকে আবর্জনা মুক্ত রাখতে আহ্বান জানান। এ সময় কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অফিস। সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি চলাচল করতে বলা হয়েছে। ভোলায় বিআইডব্লিউটি এর নির্দেশনা অনুযায়ী ইলিশা, লক্ষ্মীপুর, দৌলত খান, আলেকজান্ডার সহ 10টি নৌরুটে লঞ্চ ও সি ট্রাক চলাচল ৩ দিন ধরে বন্ধ রয়েছে। তবে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। বাগেরহাটের লঘুচাপের প্রভাবে সকাল থেকে দমকা হাওয়া ও বৃষ্টি হচ্ছে। সাগর উত্তাল থাকায় বেশ কয়েকটি ট্রলার সমুদ্র থেকে ফিরে এসেছে। এদিকে গাইবান্ধায় তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্র নদের পানি কমতে শুরু করেছে। গেল কয়েকদিন ধরে বৃষ্টি না হওয়ায় জলাবদ্ধ পরিস্থিতির উন্নতি হয়েছে যশোর ও নোয়াখালীতে।
নানা আয়োজনে সারা দেশে পালিত হয়েছে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে দুপুরে ময়মনসিংহ নগরীর টাউন হল প্রাঙ্গণ থেকে র্যালি বের করা হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সকালে ভোলার কালীনাথ রায়ের বাজার সংলগ্ন জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে হাসপাতালের ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করে দলটির নেতাকর্মীরা সমাবেশ ও আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এছাড়াও গোপালগঞ্জ, জামালপুর, যশোর ও নড়াইলে নানা আয়োজনে দিনটি পালন করা হয়েছে। চট্টগ্রাম পুলিশ কমিশনারের ওয়্যারলেস বার্তা ফাঁসের অভিযোগে গ্রেফতার পুলিশের কনস্টেবল অমি দাসের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট SM আলাউদ্দিন মাহমুদের আদালত এই আদেশ দেন। এর আগে রোববার রাতে খুলশী থানা এলাকা থেকে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলায় অমি দাসকে গ্রেফতার করে পুলিশ। গত ১১ আগস্ট চট্টগ্রামের বন্দর থানায় পুলিশ কর্মকর্তা আবু সাইদ রানা ছাত্রলীগের হামলায় আহত হওয়ার পর সিএমপি কমিশনার পুলিশ সদস্যদের প্রতি বার্তা দেন, যাতে অপরাধী অস্ত্র বের করা মাত্র গুলির নির্দেশ দেওয়া হয়। ওয়াকিটকিতে দেওয়া সিএমপি কমিশনারের এই অডিও বার্তা ফাঁস হয়ে যায়। তার অভিযোগে কনস্টেবল অমি দাসকে গ্রেফতার করা হয়। চট্টগ্রামে অনুষ্ঠিত হল লায়ন্স ক্লাব অফ চিটাগং পারিজাত এলিটের 2025-26 সেবা বর্ষের দায়িত্ব হস্তান্তর ও ডিজি টিম রিসেপশন অনুষ্ঠান। একতাতে সমৃদ্ধি এমন প্রতিপাদ্য সামনে রেখে গতরাতে নগরীর জাকির হোসেন রোডের CLF ভবনে হালিমা রোকেয়া হলে এটি অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য 2025-26 সেবা বর্ষের কার্যকরী পরিষদের নাম ঘোষণা করেন ক্লাব ডিরেক্টর এবং রিজিয়ন চেয়ারপারসন হেডকোয়ার্টার লায়ন পারভিন মাহমুদ। অতিরিক্ত ছিলেন জেলা গভর্নর লায়ন মোসলেউদ্দিন আহমেদ অপু, প্রাক্তন জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল, প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন মোহাম্মদ আবু বকর সিদ্দিকী সহ সিনিয়র লায়ন নেতৃবৃন্দ। চিকিৎসকদের উপর হামলার বিচার ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে কর্মবিরতি চালিয়ে যাচ্ছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। দুপুরে হাসপাতাল গেটের সামনে মানববন্ধন করে চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা। পরে হাসপাতাল চত্বরে বিক্ষোভ মিছিল করেন ইন্টার্ন চিকিৎসকরা। মানববন্ধনে চিকিৎসকরা আগামীকাল 12টার মধ্যে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান, নয়তো কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন। এদিকে গতকাল থেকে শুরু হওয়া কর্মবিরতির কারণে ভোগান্তিতে পড়েছেন রোগীরা। ডাক্তার দেখাইতে আইছি, কালকে আইছি, আমরা ডাক্তার আমরা সই দেয়নি। এটা কি হয় কোনোদিনও? তাহলে কি এরকমের চললে কি হয়? এই রোগীর কি অবস্থা হয়? তাইলে এত সময় বসে থাকলে, কালকে আসছে কিন্তু এখন পর্যন্ত ডাক্তার একটু দেখলো না। যদি ডাক্তার না আসে তা রোগী দেখবে কেমন? ওষুধ বা কিভাবে দেবে? আমাদের কঠিন সমস্যা। তীব্র স্রোত আর ঘূর্ণনের কারণে রাজবাড়ী, ধাওয়াপাড়া, পাবনা, বাজিরগঞ্জ নৌ রুটে 1.5 মাস ধরে বন্ধ রয়েছে ফেরি চলাচল। এতে ব্যাহত হচ্ছে যাত্রী ও যান পারাপার। একটি ফেরি দিয়ে দিনে 4 বার যাতায়াত করতে হচ্ছে। স্রোতের কারণে ফেরি ধীর গতিতে চলাচল করায় ঝুঁকি নিয়ে অনেকেই ট্রলার ও স্পিড বোট দিয়ে চলাচল করছেন। ফেরি বন্ধের কারণে ভাড়া দ্বিগুণ করেছে স্পিড বোট ও ট্রলার চালকরা। ভারতে পাচারকালে 5টি স্বর্ণের বার সহ 2 পাচারকারীকে যশোর সদর উপজেলা থেকে আটক করেছে বিজিবি। 49 বিজিবি কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল বিকেলে যশোর সদর উপজেলার হামিদপুর বাজার থেকে স্বর্ণের বার সহ ওই 2 ব্যক্তিকে আটক করা হয়। 5টি বারের ওজন 835 গ্রাম। স্বর্ণের বাজার মূল্যে আনুমানিক 1,22,22,000 টাকা। দেশের বিভিন্ন স্থানে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন অনেকে। কুমিল্লায় গেল 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 36 জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 9 জন। মানিকগঞ্জে নতুন করে 12 ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন 32 জন। চাঁপাইনবাবগঞ্জে গত 24 ঘন্টায় 7 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। পটুয়াখালীতে গত 24 ঘন্টায় আরও 7 রোগীর ডেঙ্গু শনাক্ত হয়েছে। বর্তমানে মোট 50 জন ডেঙ্গু রোগী হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া যশোরে 5 জন নতুন করে আক্রান্ত হয়েছে।
সাতক্ষীরায় 5 বছরের কম বয়সী শিশুদের জন্য পুষ্টিকর খাবার নিশ্চিতে 5 বছর মেয়াদী প্রকল্প বাস্তবায়নে লার্নিং শেয়ারিং বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল 11টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। সভায় জানানো হয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে 5 বছরের কম বয়সী শিশুদের পুষ্টির বিষয়টি নিশ্চিত করার কথা থাকলেও তা ইউনিয়ন পরিষদে বাস্তবায়ন হয় না। সাতক্ষীরায় দেবহাটা উপজেলার 5টি ইউনিয়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রাইট টু গ্রো প্রকল্পের আওতায় পরীক্ষামূলক এই প্রকল্পের বাস্তবায়ন করা হচ্ছে। ফরিদপুরে দুবাই প্রবাসী 5 ভাইয়ের বাড়িতে 2 দফায় হামলা চালিয়ে 3 জনকে আহত এবং নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ পাওয়া গেছে। আহতদের একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় মামলা করেছে ভুক্তভোগীরা। ফরিদপুর জেলা রিপোর্টার জাহিদুর রহমানের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রবাসীদের বাড়িতে হামলা ও লুটপাটের পরের দৃশ্য এটি। এই হামলায় জড়িত থাকার অভিযোগ উঠেছে স্থানীয় ওয়ার্ড মেম্বার আফজাল মোল্লার বিরুদ্ধে। তিনি নিজেকে বিএনপির প্রভাবশালী নেতা পরিচয় দেন বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা। দুবাই প্রবাসী ওই ভাইদের স্ত্রীরা অভিযোগ করেন, ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের পশ্চিম আলিয়াবাদে তাদের একটি মার্কেট আছে। সেই মার্কেটের পেছনে একটি বাগান ও বিশ্রামাগার আছে। সেখানে অভিযুক্ত আফজাল মোল্লার অনুসারী কয়েকজন যুবক বসতে চায়। এ সময় মার্কেট কর্মচারী তাদের বসতে নিষেধ করে। এই ঘটনার জেরে ওই রাতেই তারা প্রবাসীদের বাড়িতে গিয়ে চাঁদা দাবি করে, না দেয়ায় ভাঙচুর ও লুটপাট করে। আমার সেজ বাসুর 15 দিন হয়েছে প্রবাস থেকে আসছে। তার বউর জন্য নেকলেস আনছে, কানের দুল আনছে, তার মেয়েদের জন্য চেন আনছে। আমার হাজবেন্ডও বাইরে থেকে আসছে, যে মনে হয় 1 মাস 2 মাস হয়েছে। 2 মাস হচ্ছে আমার গলা একটা চেন ছিল, কানের দুল ছিল, টান দিয়ে নিয়ে গেছে। বাড়ি এসে হামলা করছে, ঘরে যায়, ঘরের ভিতরে যা ছিল সোনা দানা সবকিছু নিয়ে গেছে। বাড়ির সামনের পজিশনটা তারা এসে হামলা কুবাকুবি মাটামাটি করে, মদ গাঁজা খায়। টাকা কয়েকবার আমার কাছে চাঁদাবাজি নিচ্ছে, আবার এখন চাঁদাবাজির জন্য আমার বাড়ি আসছে হামলা করতেছে। অভিযুক্ত আফজাল মোল্লা নিজেকে ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দাবি করছেন। আপনি কি বিএনপির কোনো পদে আছেন নাকি ভাই? অবশ্যই আছে ভাই, এবং আলিয়াবাদের ভারপ্রাপ্ত সভাপতি আমি। শহীদ ভাই আমার দুই ভাই কথা থাকে, মুলাপানে এক পর্যায়ে গন্ডগোল করছে। তবে জেলা বিএনপির আহ্বায়ক জানান, বর্তমানে দলের সাথে তার কোনো সম্পৃক্ততা নেই। একদম এখানে স্পষ্ট কথা, আমার ওই ইউনিয়নের বা ওয়ার্ডের তিনি কোনো পদধারী ব্যক্তি নন। তিনি একসময় জাতীয়তাবাদী দল বা অঙ্গ দলের সাথে উনি সম্পৃক্ত ছিলেন এবং আমাদের সক্রিয় কর্মী ছিলেন। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে এবং এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তারা। আমাদের কোতোয়ালি থানায় একটা নিয়মিত মামলা রুজু করেছি। মামলাটি বর্তমান তদন্তাধীন আছে এবং এই মামলায় যারা এজাহারনামীয় আসামি তাদের গ্রেপ্তারের অভিযান আমরা অব্যাহত রেখেছি। মাছরাঙা নিউজ ডেস্ক। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। দিনাজপুরের বিরামপুরে নির্ধারিত দামে সার পাচ্ছেন না কৃষক। সিন্ডিকেটের মাধ্যমে বস্তা প্রতি 500 টাকা পর্যন্ত বাড়তি নেওয়ার অভিযোগ। দীর্ঘ চিকিৎসায় স্বাভাবিক জীবনে ফিরতে পারছেন না মানসিক হাসপাতালের অনেক রোগী। সুস্থ হয়ে বাড়ি ফিরে ফের অসুস্থ হচ্ছেন, ক্ষোভ স্বজনদের। জাফলং থেকে পাথর লুটের ঘটনায় অজ্ঞাতনামা 150 জনের বিরুদ্ধে মামলা। কোম্পানিগঞ্জের উৎমাছড়া আদর্শ গ্রাম থেকে আরও 2 লাখ ঘনফুট পাথর জব্দ। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।